ইচ্ছা করে ক্যানিং থেকে শওকতকে নিয়ে এসেছি। যা আপনাদের দরকার আমি করে দেবো, কিন্তু কথা দিতে হবে শওকতকে আপনারা ভাঙড়ে জেতাবেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব আশঙ্কিত চিন্তিত ভাঙড়টাকে নিয়ে। শুনেছেন নাকি যে মমতা বন্দ্যোপাধ্যায় খড়গপুরে দিলীপ ঘোষের বিরুদ্ধে সভা করেছেন, জনসভা করেছেন? শোনেননি, আমরা দেখিও নি। কিন্তু ভাঙড়ে শুধুমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্রের প্রচারের জন্য, শওকত মোল্লাকে জেতানোর জন্য, আর বিশেষত নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙড় পর্যন্ত পাড়ি দিতে হলো এবং ভাঙড়ে গিয়ে একগাদা মিথ্যা প্রতিশ্রুতি দিতে হলো। 5 বছর আগে যে কথা বলেছিলেন, 10 বছর আগে যে কথা বলেছিলেন, গতকাল বা পরশুদিন ভাঙড়ে গিয়ে একই কথা বলেছেন, কিন্তু বিন্দুমাত্র ওনার কথার কোনো রকম প্রতিশ্রুতি উনি পূরণ করতে পারেননি। আবার নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য ভাঙড়ের মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জলের মতো স্পষ্ট এবং দিনের আলোর মতো পরিষ্কার যে ভাঙড়ে আর যাই করুক, মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেও ওখানে দাঁড়াতেন, কন্টেস্ট করতেন, তাও মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে হারতেন। আসলে ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে আইএসএফের প্রার্থীকে হারানো মুশকিল। তার কারণ ভাঙড়বাসী নিজে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, ভাঙড়ের মানুষ দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আইএসএফের হয়ে, সিপিআইএমের জোটের হয়ে প্রচার করতে যাচ্ছেন। সেই দিনগুলোতে ভাঙড়ের মানুষ তারা দায়িত্ব নিয়ে নিজেরাই নিজেদের প্রচার করছেন এবং প্রচার করার প্রয়োজনীয়তাও হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমের দৌলতে বা আপনাদের দৌলতে বা সংবাদ মাধ্যমের দৌলতে যে যেখানে যেখানে নওশাদ সিদ্দিকী প্রচারে যাচ্ছেন, ভাঙড়ের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন, ভালোবাসা দিচ্ছেন, স্নেহ দিচ্ছেন। বড়রা স্নেহ দিচ্ছেন, ছোটরা ভালোবাসা দিচ্ছেন। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা এবং আইএসএফের যে গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, সেটা দেখে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চিন্তার একটা মোটা ভাঁজ দেখতে পাওয়া যাচ্ছে। সেইখান থেকে দাঁড়িয়েই উনি বারবার ভাঙড়কে নিয়ে বলতে শোনা যাচ্ছে। কিন্তু একইভাবে আমাদের দাবি ছিল, আমাদের প্রশ্ন আমি করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃত অর্থে বিজেপির বিরোধিতা করতেন, তাহলে বিজেপির যে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তার বিরুদ্ধে কি প্রচার করতে উনি খড়গপুরে গেছেন? যাননি। তাহলে দিলীপ ঘোষকে হারানোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। তার কারণ ভাঙড়ের মানুষের হয়ে নওশাদ সিদ্দিকী প্রতিনিধিত্ব করছেন এবং হক কথা, সত্য কথা, স্পষ্ট কথা বিধানসভার ভেতরে, বিধানসভার গর্ভে গর্জন করে উঠছেন। সেই জন্য নওশাদ সিদ্দিকীকে সংযুক্ত মোর্চার যিনি প্রার্থী ছিলেন, আমাদের বামেদের জোটের যিনি প্রার্থী ছিলেন, জিতেছেন এমএলএ, তাকে হারাতে হবে। সুতরাং বিজেপি প্রার্থীকে হারানোর থেকেও বেশি দরকার, বেশি গুরুত্ব আইএসএফকে, সিপিএমের প্রার্থীগুলোকে হারাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম ভাঙড়ের নির্বাচনী প্রচারেতে গিয়ে বললেন শওকত মোল্লা আমার ডান হাত বা বাম হাত, কিছু একটা হাতের সঙ্গে তুলনা করলেন। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো হাত, যে কোনো একটা হাত শওকত মোল্লা। আর এই শওকত মোল্লাকে ঠিক কয়েক বছর আগে একটা মানে আপনার প্রশাসনিক সভাতে শওকত মোল্লার নাম ধরে শওকত মোল্লাকে বলেছিল তুই তো বম বাঁধিস। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলল যে শওকত মোল্লা আমার ডান হাত, এর থেকে প্রমাণিত হয়ে গেল যে আসলে যেই বমটা শওকত মোল্লা 5 বছর আগে বাঁধতেন বা এখনও বাঁধছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই বাঁধানো হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাঁধানো হচ্ছে এবং সমস্ত ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকিবহল। যেহেতু তার ডান হাত, আমি যদি বাবুলাল, আমার যে ডান হাত এবং বাম হাত, আমার ডান হাত দিয়ে আমি কী করছি আমি নিশ্চয়ই জানতে পারবো, আমি বাম হাতে কী করছি সেটা নিশ্চয়ই আমি জানতে পারবো। তাহলে শওকত মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত হিসেবে কী কাজ করছেন, তার কার্যক্ষমতা কী, তার সক্রিয়তা কী, তার পারফরমেন্স কী, সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ অবগত রয়েছেন। আমরা বামপন্থীরা বিগত দিনেও বলেছি, এখনও বলছি, আগামী দিনেও বলবো যে পশ্চিমবঙ্গের মাটিতে দুষ্কৃতীরা, গুন্ডারা, ধর্ষকরা, যারা কেলেঙ্কারির রাজা, তৃণমূল কংগ্রেসের দ্বারা আশ্রয়ে লালিত পালিত, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে শওকত মোল্লাদের মতো লোকেরা, অনুব্রত মণ্ডলদের মতো লোকেরা, জ্যোতিপ্রিয় মল্লিকদের মতো লোকেরা, যারা এই সমস্ত কাণ্ডগুলো, কারবারগুলো করছেন, বম মারছেন, বম বাঁধছেন, খুন করছেন, ধর্ষণ করছেন, কেলেঙ্কারি করছেন, প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য। আমরা গত কয়েকদিন আগেও দেখলাম হারুয়াতে
না কোথায় একটা প্রচারেতে গিয়ে বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী পরবর্তীকালে বনমন্ত্রী হয়েছিলেন, যিনি কেলেঙ্কারি খাদ্য রেশন কেলেঙ্কারিতে জেল খেটেছেন, তাকে গিয়ে বললেন আমার ফেভারিট প্রার্থী, আমার প্রিয় প্রার্থী বালু। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আসলে যারা চোর, যারা ধর্ষক, যারা খুনি, যারা কেলেঙ্কারির রাজা, যত অপরাধীগুলো, তারা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল সম্পদ। কথা আমরা বামপন্থীরা বলেছিলাম, সেই একই কথা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারেতে গিয়ে নিজের কথা নিজের বক্তব্যের মধ্যে দিয়েই বারংবার প্রমাণিত করে দিচ্ছে। বলছে শওকত মোল্লা আমার প্রিয় একটা ছেলে, তার কোথায় আমি ভাঙড়ে 8টা থানা করলাম, আবার তাকে আমি আমার কলকাতার সামনে দাঁড় করালাম। আমি তো বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ব্যক্তি শওকত মোল্লা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ব্যক্তি অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, যারা যারা অন্যায় অপরাধ জগতের সঙ্গে যাদের ওতপ্রোত সম্পর্ক, অপরাধ জগতের সঙ্গে যাদের হার্দিক সম্পর্ক, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিপূরক সম্পর্ক। সুতরাং শওকত মোল্লাও তার ব্যতিক্রম নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখে সেটা স্বীকার করেছেন। ভাঙড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তার থেকেও বড় কথা ভাঙড়ের মানুষ কি ভাবছেন। আমরা ভাঙড়ে নির্বাচনী প্রচারে যাচ্ছি, গেছি অতীতে, এখনও যাচ্ছি, আগামী দিনেও যাব। ভাঙড়ের মানুষের, আমি আগেও বলেছি, ভাঙড়ের মানুষের মেজাজ, ভাঙড়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বারবার প্রমাণ করছে আগামী 4 মে 2026 ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ ইতিহাস তৈরি করবে। যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত, এই প্রবাদটার সঙ্গে বাস্তবতা রয়েছে এবং এটা শুধু প্রবাদই নয়, এটা বাস্তব একটা উদাহরণ। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে এটা খুব বাস্তবতা এবং এটা খুব সত্য কথা, রিয়েলিটি, এর পিওরিটি, এর সিওরিটি সব কিছুই আছে যে যাদের মাথায় দিদির হাত অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, তারা সত্যিই জেলের ভাত খেয়ে নিয়েছে। এখনও যাদের মাথায় দিদির মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে তারা আগামী দিনে জেলের ভাত খাবে, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। শওকত মোল্লার আগেই জেলে যাওয়া উচিত ছিল, জেলে যাওয়ার প্রয়োজন ছিল এবং জেলে যাওয়ার জন্য উপযুক্ত তথ্য প্রমাণ সমস্ত কিছুই ছিল। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং কেন্দ্রের মোদী সরকার আপনার এনআইএ, এই যে বম বিস্ফোরণ হলো এনআইএ তদন্ত করছে, সিবিআই, এনআইএ, ইডি প্রত্যেকটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর আশীর্বাদে, এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি সম্মিলিত আশীর্বাদে শওকত মোল্লারা এখনও জেলের বাইরে আছেন। তার কারণ শওকত মোল্লার পূর্বের ইতিহাস আমরা সকলে জানি। বম বাধা থেকে শুরু করে, ভোটের দিনে সন্ত্রাস করা থেকে শুরু করে, সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে সমস্ত কিছু করা, বুথ দখল করা, বুথ জ্যাম করা, ইভিএম দখল করা, ভোটারদেরকে প্রভাবিত করা, ভয় দেখানো, এই সমস্ত কাজের সঙ্গে শওকত মোল্লা সহ শওকত মোল্লার বাহিনী, গুন্ডা বাহিনী ওতপ্রোতভাবে যুক্ত আছেন, সরাসরি যুক্ত ছিলেন। তাদেরকে ছেড়ে না রাখলে তৃণমূল কংগ্রেস ওখানে ভোট পাবে না। কথা আমরা বারবার বলেছি, এখনও বলছি, আগামী দিনেও বলবো। মানুষ বুঝছেন, কেউ কেউ বুঝেও না বোঝার ভান করছেন, কেউ বুঝতে চাইছেন না, সেটা মানুষের ব্যাপার। কিন্তু আমরা সত্যটা জানার পরেও চোখ বন্ধ করে মুখ বুজে থাকতে পারি না। আমরা পরিষ্কার স্পষ্ট করে, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল স্পষ্ট করে বলছি, তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সুসম্পর্ক এখনও পর্যন্ত অটুট রয়েছে। শওকত মোল্লারা জেলের বাইরে থাকাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির একটা বোঝাপড়ার ফলাফল। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, শওকত মোল্লারা থেকে শুরু করে আরও একাধিক নেতা নেত্রীরা আছেন যারা জেলের বাইরে আছেন, কিন্তু তাদের মাথাতে, তাদের পেছনে একাধিক অপরাধের তথ্য প্রমাণ রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে জেলে যাওয়ার জন্য। তারপরেও যাচ্ছেন না, যেতে পারছে, যাওয়া মানে তাদেরকে জেলে হেফাজতে নিতে পারছেন না, কোনো কেন্দ্রীয় তদন্তকারী থেকে শুরু করে হোক বা রাজ্যের এজেন্সি হোক না কেন, পারছে না। তার কারণ বোঝাপড়াটা দিল্লি থেকে শুরু করে নবান্ন পর্যন্ত, এই বোঝাপড়ার ফল। মমতা ব্যানার্জি ওই সভা থেকে বলছে যে ওরা শওকতকে খুন করতে যায়, সিকিউরিটি নিয়ে নিতে চায়, আমার সিকিউরিটি দরকার তুলে শওকত মোল্লাকে দিয়ে দেখাক না, দিয়ে দেখাক। নিজের সিকিউরিটি তো 2-3 দিন আগে কথাটা বলেছেন, তাহলে এখনও দিচ্ছেন না কেন? যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে আমি সত্যই ভেবে নিই, মেনে নিই, তাহলে শওকত মোল্লা সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা উঠে গেছে, ধরে নিতে হবে যে তার নিরাপত্তা কেন্দ্রীয় সরকার তুলে নিয়েছেন। তাহলে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নিরাপত্তাগুলোকে তুলে শওকত মোল্লার নিরাপত্তার দায়িত্বে দিচ্ছেন না কেন, দিলেন না কেন? 24 ঘন্টা পার হয়ে 48 ঘন্টা 72 ঘন্টা হতে চললো। আগে নিজের নিরাপত্তা তুলে দিয়ে দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর মতো নিরাপত্তা পান, অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রধানমন্ত্রীর মতো নিরাপত্তা পান। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, সাধারণ মানুষের একই প্রশ্ন, সাধারণ মানুষের কাছে আপনারা বুমটা নিয়ে গিয়ে ধরেন না বলে মানুষ প্রশ্ন করতে পারেন না, আমাদের কাছে যেহেতু ধরেছেন প্রশ্নটা আমি করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের কোনো পদে আছে আপনারা জানেন? জানলে আমাকে জানাবেন তো। আমি অন্তত আইনজীবী হিসেবে আমার জানা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো সরকারি পদের পদাধিকারী ব্যক্তি কিনা। যতটুকু আমি জানি উনি ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের মনোনীত এবং ডায়মন্ড হারবারের নির্বাচিত সাংসদ, এতটুকু জানি। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সিকিউরিটি প্রধানমন্ত্রীর মতো, তার থেকে বেশি তো কম না। এত নিরাপত্তা পাচ্ছে কোথা থেকে, পাচ্ছে কেন, কি জন্য, কারণটা কি, নিরাপত্তা দিচ্ছে কারা, এত খরচ বহন করছে কারা, এই টাকা আসছে কোথা থেকে, এর সোর্স কি? তাহলে এর তদন্ত করতে গেলে কেন্দ্রের সরকারকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। এর নিরপেক্ষ, স্বচ্ছ এবং সঠিক তদন্ত করতে গেলে বিজেপির সরকারকে, বিজেপির কেন্দ্রীয় সরকারকে, তার নিয়ন্ত্রণাধীন সিবিআই, ইডি, এনআইএ যারা যারা রয়েছেন, আয়কর, ইনকাম ট্যাক্স, প্রত্যেককে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। তাহলে আমরা কি দেখছি? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো, কেন্দ্রীয় সরকার কোনো রকম উদ্যোগী ভূমিকা পালন করছেন না। এর থেকেই প্রমাণিত হয়, এর থেকে যাদের মতো স্পষ্ট হয়ে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির, তৃণমূলের সঙ্গে বিজেপির খুব সুন্দর বোঝাপড়া, আঠার মতো সম্পর্ক রয়েছে, যে সম্পর্ক হয়তো আগামী দিনে বাংলার প্রত্যেকটা মানুষের কাছে যাদের মতো স্পষ্ট হয়ে যাবে। এখন যদিও বাংলার একাংশ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, আগামী দিনে সকলের কাছেই প্রমাণিত হয়ে যাবে। আবারও বলছি, আগামীর 4 মে 2026 বাংলার মানুষ ইতিহাস রচনা করবেন, আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন।